আসসালামু আলাইকুম। দুপুরের শীর্ষ সংবাদে স্বাগত জানাচ্ছি আমি শাহনাজ পারভীন। ডক্টর মোহাম্মদ ইউনূসকে সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি প্রদান করল ইউনিভার্সিটি কেবাংসান মালয়েশিয়া। চিকিৎসার জন্য সস্ত্রীক ব্যাংকক গেলেন মির্জা ফখরুল। তফসিল ঘোষণার আগেই সরকার থেকে সরে যাওয়ার কথা জানালেন আসিফ মাহমুদ। পিআর পদ্ধতি উদ্দেশ্যমূলক ও জটিলতা বাড়বে রিজভি। 200 কোটির বেশি পাচারকারীদের চিহ্নিত হয়েছে 101 জন অর্থ উপদেষ্টা। সব প্রমাণ আমাদের হাতে আছে, টিউলিপ বাংলাদেশের নাগরিক। জুলাই সনদ নিয়ে প্রশ্ন তোলা যাবে না আদালতেও। শেখ রিবিতে আওয়ামীপন্থী শিক্ষক ও কর্মকর্তাদের রুমে তালা। অন্তর্বর্তী সরকারের প্রতিশ্রুতির বাস্তবায়নে ঘাটতি দেখছে অ্যামনেস্টি। নৌকা সহ 5 জেলেকে ধরে নিয়ে গেছে আরাকান আর্মি। বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি স্থিতিশীল, তবে চ্যালেঞ্জ রয়ে গেছে মার্কিন প্রতিবেদন। ওসির ঘুষ বাণিজ্য নিয়ে সংবাদ প্রকাশের জেরে 2 সাংবাদিকের নামে চাঁদাবাজির মামলা। ভারতের স্বাধীনতা দিবসে নিষিদ্ধ মাংস বিক্রি দেশ জুড়ে তোলপাড়। এবং এমন শিক্ষা দেব যা কখনো ভুলতে পারবে না ভারতকে শেহবাজ শরীফ। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। মালয়েশিয়ার জাতীয় বিশ্ববিদ্যালয় ইউনিভার্সিটি কেবাংসান মালয়েশিয়ার প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসকে সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি প্রদান করেছে। বুধবার সকালে বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন অনুষ্ঠানে এই ডক্টরেট ডিগ্রি প্রদান করা হয়। সমাবর্তনে শিক্ষার্থীদের উদ্দেশ্যে স্মারক বক্তৃতা দেন। পরে অধ্যাপক ইউনূস ইউকেএম এর চ্যান্সেলর ও নেগেরি সেম্বিলান প্রদেশের শাসক তুয়াংকু মুহরিজ ইবনে আল মারহুম তুয়াংকু মুনাউইয়ের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন। ডক্টর মোহাম্মদ ইউনূস সোমবার 3 দিনের সরকারি সফরে মালয়েশিয়ায় যান। সোমবার বাংলাদেশ সময় বিকেল 5টা 50 তাকে বহনকারী বাংলাদেশ এয়ারলাইন্সের একটি বিমান কুয়ালালামপুরে অবতরণ করে। মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের আমন্ত্রণে প্রফেসর ইউনূস এই সফর করছেন। সফরকালে তিনি মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকের পাশাপাশি একাধিক উচ্চ পর্যায়ের বৈঠকে মিলিত হন। চোখের চিকিৎসার জন্য সস্ত্রীক থাইল্যান্ডের রাজধানী ব্যাংককের উদ্দেশ্যে রওনা হয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বুধবার বেলা 11টা 15 থাই এয়ারওয়েজের একটি বিমানে ঢাকা ছাড়েন তারা। বিএনপির মিডিয়া সেলের সদস্য সাইরুল কবির খান বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে গত 14 মে ব্যাংককের রুটনিন আই হাসপাতালে মির্জা ফখরুলের চোখের অপারেশন করা হয়। আগামী জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণার আগে সরকার থেকে সরে যাওয়ার কথা জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। মঙ্গলবার ঠিকানা টিভির প্রধান সম্পাদক খালেদ মহিউদ্দিনের টকশোতে তিনি একথা জানান। আসিফ মাহমুদ বলেন, 2018 সাল থেকে আমি রাজনীতিতে যুক্ত। রাজনীতিতে আছে এমন কারো নির্বাচনকালীন সরকারে থাকা উচিত নয়। তাই নির্বাচনের তফসিল ঘোষণার আগে সরকার থেকে সরে যাব। এরপর রাজনীতিতে যুক্ত হলো আগামী জাতীয় নির্বাচনে প্রার্থী হবেন কিনা, জাতীয় নাগরিক পার্টিতে যোগ দেবেন কিনা এসব বিষয়ে স্পষ্ট করেননি জুলাই আন্দোলনের অন্যতম মুখ আসিফ মাহমুদ। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, নির্বাচনে পিআর পদ্ধতি নিয়ে আগে তো কোনো কথা হয়নি, এখন জোরে সোরে আলোচনা হচ্ছে। এটা উদ্দেশ্যমূলক। পিআর পদ্ধতি বাস্তবায়ন করলে জটিলতা বাড়বে। বুধবার বেলা 11:30টার দিকে রাজধানী নয়াপল্টনে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার 81তম জন্মদিনে উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। দেশ থেকে 200 কোটি টাকার বেশি পাচার করা ব্যক্তিদের চিহ্নিত করার তথ্য দিয়ে অর্থ উপদেষ্টা সালাউদ্দিন আহমেদ বলছেন, এরপর 101টা পেয়েছি, এগুলো এলেই তো হাজার হাজার কোটি টাকা হয়ে যায়। মঙ্গলবার অর্থ মন্ত্রণালয় সরকারের 1 বছর উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে বক্তব্য রাখছিলেন তিনি। 1.5 ঘন্টার সংবাদ সম্মেলনে পাচার হওয়ার অর্থ ফিরিয়ে আনতে তার আগের প্রতিশ্রুতির বিষয়টি তুলে ধরে ফেব্রুয়ারিতে দায়িত্ব হস্তান্তরের আগে সেটা করা সম্ভব হবে কিনা প্রশ্ন করা হলে এর জবাবে সালাউদ্দিন আহমেদ বলেন, সবকিছু দৃশ্যমান হতে সময় লাগে। 11টি ঘটনা আমরা নির্বাচন করেছি। পাচারকারীদের চিহ্নিত করা হয়েছে, ফেরত আনার জন্য MOU সই হয়েছে। যারা পাচার করে তাদের বুদ্ধি আমাদের চেয়ে অনেক বেশি। এখান থেকে সেখানে, সেখান থেকে ওখানে, অনেকে লেয়ারিং করে তারা। যারা করেছে তাদেরকে চিহ্নিত করা হয়েছে। দ্বিতীয়ত, টাকা
কোন কোন জায়গায় গিয়ে থেমেছে সেটা চিহ্নিত করা হয়েছে। তৃতীয়ত, আনার জন্য একটা আইনি প্রক্রিয়া অবলম্বন করা হচ্ছে। বাংলাদেশ ব্যাংকে বলে দিলেই তো ব্যাংক অব ইংল্যান্ড টাকা পাঠিয়ে দেবে না। শেখ হাসিনার ভাগ্নি টিউলিপ সিদ্দিকের বাংলাদেশী নাগরিকত্ব রয়েছে। বাংলাদেশের দুর্নীতি দমন কমিশন দুদকের আইনজীবী যুক্তরাজ্য ভিত্তিক সংবাদ মাধ্যম ফিনান্সিয়াল টাইমসকে এ তথ্য জানিয়েছেন। যদিও টিউলিপের দাবি তার বাংলাদেশী নাগরিকত্ব নেই। যুক্তরাজ্যের সাবেক সিটি মিনিস্টার ও বর্তমান পার্লামেন্ট সদস্য টিউলিপ এখন বাংলাদেশি বিচারের মুখোমুখি। বিধি বহির্ভূতভাবে সরকারি প্লট নেওয়ার অভিযোগে চলতি সপ্তাহে টিউলিপের বিরুদ্ধে করা মামলার শুনানির ফাঁকে দুদকের পাবলিক প্রসিকিউটর মোহাম্মদ সুলতান মাহমুদ ফিনান্সিয়াল টাইমসকে বলেন, যুক্তরাজ্যের ক্ষমতাসীন লেবার পার্টির এমপি একজন প্রাপ্তবয়স্ক ব্যক্তি হিসেবে বাংলাদেশি পাসপোর্ট ও পরিচয়পত্র গ্রহণ করেছেন এবং ভোটার হিসেবে নিবন্ধিত হয়েছেন। সুলতান মাহমুদ বলেন, টিউলিপের ঠিকানা, একাধিক পাসপোর্ট এবং ভোটার তালিকায় তার নাম সব পাওয়া গেছে। আমরা যথাসময়ে এগুলো দাখিল করব। জাতীয় ঐক্যমত্য কমিশন আজ বুধবার রাজনৈতিক দলগুলোর কাছে জুলাই জাতীয় সনদের সমন্বিত খসড়া পাঠাচ্ছে। এতে উল্লেখ করা হয়েছে, সনদের বৈধতা আদালতেও চ্যালেঞ্জ করা যাবে না। এমনকি কোনো বিধান সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক হলেও সনদকে প্রাধান্য দিতে হবে। খসড়ায় সনদ বাস্তবায়নের 9 দফা অঙ্গীকার যুক্ত রয়েছে, যার মধ্যে আশু বাস্তবায়নযোগ্য বিষয়গুলো নির্বাচনের আগেই বর্তমান সরকারের সময় কার্যকর করার কথা বলা হয়েছে। সূত্র জানিয়েছে, খসড়ায় গণ অভ্যুত্থানের পটভূমি সংস্কার কমিশন গঠনের প্রক্রিয়া, 2 দফা সংলাপে গৃহীত 82টি বিষয়, নোট অব ডিসেন্ট সহ এবং বাস্তবায়নের রূপরেখা অন্তর্ভুক্ত থাকবে। জাতীয় ঐক্যমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজ জানান, খসড়ার ভাষা ও শব্দ চূড়ান্ত করে দ্রুতই চূড়ান্ত জুলাই সনদ প্রস্তুত করা হবে। শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের 6 শিক্ষক ও 3 কর্মকর্তার রুমে তালা দিয়েছে বৈষম্য বিরোধী এনসিপি ও ছাত্রদলের নেতাকর্মীরা। জুলাইয়ের ছাত্র জনতার গণ অভ্যুত্থানের বিরোধী করার অভিযোগে এবং বিচারের দাবিতে মঙ্গলবার দুপুরে এসব রুমে তালা দেওয়া হয়। যেসব শিক্ষকের রুমে তালা দেওয়া হয়েছে তারা হলেন মাইক্রোবায়োলজি অ্যান্ড প্যারাসাইটোলজি বিভাগের অধ্যাপক ডক্টর উদয় কুমার মাহাত, অ্যান্টোমোলজি বিভাগের অধ্যাপক ডক্টর আয়েশা আক্তার, অ্যাগ্রো ফরেস্ট্রি অ্যান্ড এনভায়রনমেন্ট সায়েন্স বিভাগের অধ্যাপক ডক্টর মোহাম্মদ ফরহাদ হোসেন ও অধ্যাপক ডক্টর নাসরিন সুলতানা, বায়োকেমিস্ট্রি অ্যান্ড মলিকুলার বায়োলজি বিভাগের অধ্যাপক ডক্টর মোহাম্মদ কামাল উদ্দিন আহমদ এবং সয়েল সায়েন্স বিভাগের অধ্যাপক ডক্টর অলোক কুমার পাল। যেসব কর্মকর্তাদের রুমে তালা দেওয়া হয়েছে তারা হলেন ফিজিক্যাল এডুকেশন বিভাগের অধ্যাপক সালাউদ্দিন, কেন্দ্রীয় গ্রন্থাগারের আলিউল আলম টুয়েল ও বায়োকেমিস্ট্রি অ্যান্ড মলিকুলার বায়োলজি বিভাগের সোনিয়া নসরিন সুমি। আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল জানিয়েছে, বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের কার্যক্রম জুলাই ঘোষণাপত্রে উল্লিখিত প্রতিশ্রুতি ও আদর্শের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। গতকাল প্রকাশিত এক বিবৃতিতে সংস্থাটি এই মন্তব্য করে। বিবৃতিতে বলা হয়, 5 আগস্ট জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় এক আনুষ্ঠানিক আয়োজনে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস জুলাই অভ্যুত্থানের 1 বছর পূর্তি উপলক্ষে এই ঘোষণাপত্র পাঠ করেন। এতে তিনি বলেন, আইনের শাসন, সুষ্ঠু নির্বাচন এবং অর্থনৈতিক ও সামাজিক ন্যায় বিচার নিশ্চিত করতেই জনগণ এই পরিবর্তন চেয়েছিল। তবে অ্যামনেস্টি মনে করে, সরকারের বিগত 1 বছরের কার্যক্রমে এসব অঙ্গীকার বাস্তবায়নের লক্ষণ স্পষ্ট নয়। কক্সবাজারের টেকনাফ উপকূল থেকে 5 জন বাংলাদেশি জেলেকে ধরে নিয়ে গেছে মিয়ানমারের সশস্ত্র গোষ্ঠী আরাকান আর্মি। বুধবার রাতে বঙ্গোপসাগরের টেকনাফ নাইখ্যাংদিয়া তীরবর্তী এলাকায় মাছ শিকারের সময় একটি নৌকা সহ তাদের অপহরণ করা হয়। জানা গেছে, বুধবার রাত 8টার দিকে সেন্ট মার্টিনের তীরবর্তী এলাকায় বঙ্গোপসাগরে বড়শি দিয়ে মাছ ধরছিলেন ওই জেলেরা। এ সময় স্পিড বোটে করে এসে আরাকান আর্মির সদস্যরা নৌকা সহ তাদের তুলে নিয়ে যায়। ধারণা করা হচ্ছে, অপহৃত জেলেদের মিয়ানমারের মংডু শহরে নিয়ে যাওয়া হয়েছে। ধরে নিয়ে যাওয়া জেলেরা হলেন টেকনাফ উপজেলার সাবরাং ইউনিয়নের শাহপরীর দ্বীপ জালিয়াপাড়ার মোহাম্মদ ইলিয়াস, তার 2 ছেলে মোহাম্মদ নূর হোসেন ও আক্কাল আলী কালুমিয়ার ছেলে সাবের হোসেন এবং মোহাম্মদ নূর হোসেনের ছেলে মোহাম্মদ সাইফুল ইসলাম। প্রতি বছরের মতো এবারও বিশ্বের বিভিন্ন দেশের মানবাধিকার পরিস্থিতির নিয়ে বার্ষিক রিপোর্ট প্রকাশ করেছে যুক্তরাষ্ট্র। স্থানীয় সময় মঙ্গলবার রাতে এই প্রতিবেদনটি প্রকাশ করা হয়। প্রতিবেদনে বলা হয়, 2024 সালে বাংলাদেশ কয়েক সপ্তাহ ব্যাপী চলমান ছাত্র আন্দোলন ও পুলিশের পাশাপাশি ক্ষমতাসীন আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের সঙ্গে সংঘর্ষে শত শত মানুষের প্রাণহানি ঘটে। এসব ঘটনার পর 5 আগস্ট সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ ত্যাগ করে 8 আগস্ট নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ
ইউনূসকে প্রধান উপদেষ্টা করে একটি অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা হয়। এই সময়কালে কিছু মানবাধিকার লঙ্ঘনের ঘটনা ঘটলেও সামগ্রিকভাবে পরিস্থিতি স্থিতিশীল রয়েছে, যদিও কিছু গুরুতর উদ্বেগ এখনো রয়ে গেছে। ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় 2 সাংবাদিকের বিরুদ্ধে চাঁদাবাজি মামলা হয়েছে। মঙ্গলবার বিকেলে চাঁদাবাজি ও মানহানির অভিযোগে আখাউড়া থানায় মামলাটি করেন ইমিগ্রেশন পুলিশের ওসি মোহাম্মদ আব্দুস সাত্তার। কিন্তু ভুক্তভোগীদের দাবি ওসির ঘুষ বাণিজ্য নিয়ে সংবাদ প্রকাশের জেরে এ মামলা করা হয়েছে। মামলার আসামিরা হলেন দৈনিক যুগান্তরের ব্রাহ্মণবাড়িয়া স্টাফ রিপোর্টার ও আখাউড়া প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মোহাম্মদ ফজলে রাব্বি এবং আরটিভির আখাউড়া উপজেলা প্রতিনিধি ও আখাউড়া রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন। গত 4 আগস্ট আরটিভি অনলাইন এবং 7 আগস্ট দৈনিক যুগান্তরে প্রকাশিত অনুসন্ধানী প্রতিবেদনে আখাউড়া ইমিগ্রেশন চেকপোস্টে ওসির নেতৃত্বে ঘুষ বাণিজ্য ও অনিয়মের বিস্তারিত তথ্য উঠে আসে। প্রতিবেদনে এসআই আব্দুর রহিম ও কনস্টেবল দেলোয়ার হোসেনের ঘুষ গ্রহণ, যাত্রী হয়রানি ও অবৈধ পারাপারের নানা অভিযোগ তুলে ধরা হয়। ভারতের স্বাধীনতা দিবসে দেশটির বিভিন্ন সিটি কর্পোরেশন ও পৌর কর্তৃপক্ষ কসাইখানা ও মাংসের দোকান বন্ধ রাখার নির্দেশ দিয়েছে। এই বিষয়টি নিয়ে ভারতে বড় ধরনের রাজনৈতিক বিতর্ক শুরু হয়েছে। দল মত নির্বিশেষে অনেকের রাজনীতিক এই নিষেধাজ্ঞাকে মানুষের খাদ্যাভ্যাসের স্বাধীনতার উপর হস্তক্ষেপ বলে আখ্যা দিয়েছেন। তাদের মতে স্বাধীনতা দিবসে মানুষের স্বাধীনতার লঙ্ঘন করা হচ্ছে। হায়দ্রাবাদের এমপি ও অল ইন্ডিয়া মজলিস-ই-ইত্তেহাদুল মুসলিমের প্রধান আসাদুদ্দিন ওয়াইসি গ্রেটার হায়দ্রাবাদ মিউনিসিপাল কর্পোরেশনের নির্দেশনার তীব্র সমালোচনা করেছেন। ওয়াইসি এক্সে লিখেছেন, ভারতের অনেক পৌরসভা 15 আগস্ট কসাইখানা ও মাংসের দোকান বন্ধ রাখার নির্দেশ দিয়েছে। দুর্ভাগ্যজনকভাবে জিএইচএমসিও একই সিদ্ধান্ত নিয়েছে। এটি সংবেদনশীলতা ও সংবিধান দুটিরই পরিপন্থী। ভারত যদি সিন্ধু নদীর পানি স্থায়ীভাবে আটকে রাখার উদ্যোগ নেয় তবে তার কঠিন জবাব দেওয়া হবে, এমন হুঁশিয়ারি উচ্চারণ করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ। তিনি বলেন, এমন শিক্ষা দেব যা কখনো ভুলতে পারবে না। মঙ্গলবার আন্তর্জাতিক যুব দিবস উপলক্ষে ইসলামাবাদে আয়োজিত এক অনুষ্ঠানে বক্তৃতাকালে এই মন্তব্য করেন তিনি। শেহবাজ শরীফ বলেন, আমি স্পষ্টভাবে বলতে চাই, পাকিস্তান তার পানির এক ফোঁটাও কাউকে ছিনিয়ে নিতে দেবে না। যদি কেউ আমাদের পানি আটকে রাখার চেষ্টা করে এবং সে বিষয়ে কোনো পদক্ষেপ নেয় তবে তাকে এমন শিক্ষা দেওয়া হবে যা সে জীবনে কখনো ভুলবে না। আমাদের পরবর্তী রাতের শীর্ষ সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো বিদায় নিচ্ছি। দর্শক, ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। নিত্য নতুন সংবাদ পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও নিয়মিত নোটিফিকেশন পেতে বেল বাটনটি ক্লিক করুন এবং আমাদের ফেসবুক পেজটিতে লাইক করুন। এছাড়া আমাদের ভিডিওতে লাইক দিয়ে শেয়ার করুন। আল্লাহ হাফেজ।